আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা কোয়ালিটি ম্যাথের সমাধান নিয়ে আজকে লাইভ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে আজকের পরীক্ষার দুদক এর দুর্নীতি দমন কমিশন, আর কি দুদক যেটা, সেটা হচ্ছে সহকারী পরিচালক মানে এডি। তো নবম গ্রেডের এই প্রশ্নটা টোটাল ম্যাথ ছিল 20টা এবং অধিকাংশ ম্যাথে আর কি খুব স্ট্যান্ডার্ড ম্যাথ ছিল। তো আমরা এই স্ট্যান্ডার্ড ম্যাথগুলোর স্ট্যান্ডার্ড সমাধানের একটা ক্লাস করব। তো আসি আমরা শুরু করতেছি আজকের প্রশ্ন সমাধান। আজকের গণিতের প্রশ্ন ছিল মোট 20টি, ঠিক আছে। পাটিগণিতের প্রশ্ন ছিল মাত্র 3টি আর বীজগণিতের প্রশ্ন ছিল 8টা, ঠিক আছে। এরপরে আমাদের জ্যামিতি থেকে প্রশ্ন ছিল 7টা, ঠিক আছে। দেখেন জ্যামিতি অনেক ছোট পাঠ, কিন্তু জ্যামিতি থেকে নিয়মিত প্রশ্ন আসে, তো এই জন্য জ্যামিতিতে অবশ্যই গুরুত্ব দিবেন। আসি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রথম প্রশ্নটা। এই প্রশ্নগুলো আমাদের বেসিক ম্যাথ বইয়ে হুবহু আছে। পিকিউ নামীয় একটি কোম্পানির 3600 জন চাকরিজীবীর মধ্যে 3/1 কম্পিউটার অপারেটর। যদি কম্পিউটার অপারেটরদের মধ্যে 3/1 হ্রাস করা হয়, তাহলে অবশিষ্ট চাকরিজীবীদের শতকরা কতজন কম্পিউটার অপারেটর থাকবে? এই প্রশ্নটা আমাদের বেসিক ম্যাথ বইয়ের ভগ্নাংশ অধ্যায় হুবহু আছে, একেবারে ডিজিট সহ, মানে আগের প্রশ্ন রিপিট আসছে। তাহলে 3600 জন টোটাল এমপ্লয়ি, এর মধ্যে 3/1 হচ্ছে কম্পিউটার অপারেটর। তাহলে কম্পিউটার অপারেটর হচ্ছে 3/1 মানে হচ্ছে 1200 জন। এখন কম্পিউটার অপারেটরদের মধ্যে 3/1 হ্রাস করা হয়, তাহলে 3/1 হ্রাস করা হয় মানে হচ্ছে 400 জনকে বাদ দিয়ে দেওয়া হয়। যখন 400 জন বাদ দিয়ে দিব, তখন টোটাল থেকেও কিন্তু 400 বাদ হয়ে যাবে 3200। আসি এখানে অ্যান্সারটা কি হবে তাহলে? এই এখন 400 জন এমপ্লয়ি বাদ দেওয়ার কারণে টোটাল এমপ্লয়ি কিন্তু কমে যাবে, তাহলে 3200 জন। এখন 3200 জনের মধ্যে কম্পিউটার অপারেটর কিন্তু আছে 1200 জন, থেকে 400 জন মাইনাস হয়ে যাবে 800 জন। তাহলে 3200 তে 800 গুণন হচ্ছে 100। তাহলে 3200 800 মানে 4/1 দেখে বোঝা যাচ্ছে। 4/1 মানে হচ্ছে 4 8 32, তাহলে হচ্ছে 200, 8 দিয়ে 200 কে ভাগ করলে 25, তাহলে 25%। 4/1 মানে সরাসরি 25%। তাহলে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 25%। 2 নম্বর প্রশ্নটা আমাদের বইয়ে হুবহু আছে, একেবারে ডিজিট ধরে ধরে, ঠিক আছে। আচ্ছা, তো এর আছে কি বলা আছে যে এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, আবার বি এর গতিবেগ সি এর গতিবেগের 3 গুণ। যদি কোনো পথ যেতে সি এর 42 মিনিট সময় লাগে, উক্ত পথ যেতে এ এর কত সময় লাগবে? তাহলে এখানে এবিসি এর গতিবেগের রেশিওর একটা কাহিনী আছে, তাই না? তাহলে আমাদের দেখি এবিসি এর গতিবেগ দ্বিগুণ, এ এর গতিবেগ বি এর দ্বিগুণ, ওকে বি এর থেকে এ বেশি, আবার বি এর গতিবেগ সি এর 3 গুণ। তাহলে সি কে যদি আমরা এক্স ধরি, বি কে ধরতে পারবো 3x, আর বি এর ডাবল যেহেতু এ, তাহলে এ কে ধরবো 6x। এইটা হচ্ছে তাদের কি, তাদের হচ্ছে গতিবেগের অনুপাত। এইখান থেকে আমরা সময়ের অনুপাত যদি বাইর করতে চাই, তাহলে এই রেশিওটাকে উল্টাই দিতে হয়। কিন্তু 3টা রেশিও যখন থাকে তখন উল্টানো যায় না। কি করতে হয়? 1/6x অনুপাত 1/3x অনুপাত 1/x, এইভাবে লিখতে হয়। আবার ক্যালকুলেশন হরগুলা লসাগু গুণ করতে হয়, ঠিক আছে। গুণ করলে যেটা দেখা যায় যে এখানে যে অনুপাতটা দাঁড়ায় সেটা হচ্ছে 1:2:6। কিন্তু এই প্রশ্নে আমাদের পুরাটা এইভাবে উল্টানোর বা লসাগু বাড়ি করার দরকার নাই। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে যদি কোনো পথ, একটা নির্দিষ্ট পথ যেতে সি এর 42 মিনিট লাগে, তবে উক্ত পথ যেতে এ এর কত সময় লাগবে? তার মানে এখানে বি এর প্রয়োজনে নাই। যখন আমরা এ আর সি এর রিলেশনটা বি এর সাপেক্ষে বাইর করে ফেলছি, তখন আর বি এর কোনো কাজ নাই। তাহলে দেখতেছি যে গতির ক্ষেত্রে এ এর গতিটা বি সি এর থেকে 6 গুণ বেশি। তাহলে সময়ের ক্ষেত্রে কি হবে? সময়ের ক্ষেত্রে এটা উল্টে যাবে, তার মানে 1:6 হয়ে যাবে, কারণ যার গতি কম তাকে সময় বেশি লাগবে। এখন এখানে বলছে সি এর 42 মিনিট সময় লাগে। সি এর 42 মিনিট মানে হচ্ছে এই 6 মান 42, তাহলে এটা বেড়ে গেল কত? 7 গুণ। তাহলে এর 1 মান হবে 7। এই 7 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7 মিনিট। এইখানে এই ফ্র্যাকশন বানিয়ে লসাগু করে গুণ করে রেশিও চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ বি এর অনুপাতটা এখানে দরকারই হচ্ছে না। তো যারা এখানে আবার ওই সি এর 42 হচ্ছে এই এক্স এর মান 42 আর এক্স এর মান 6 গুণ 42 দিবেন, তাদের জন্য এই পরীক্ষা না। এই পরীক্ষা, এই টাইপের পরীক্ষা দিতে গেলে নবম গ্রেডের এগুলো পানিপন্থা জিনিস অনেক আগে ক্লিয়ার থাকা লাগবে। প্রশ্ন কত স্ট্যান্ডার্ড আপনি দেখলে বুঝবেন। 3 নম্বর প্রশ্নটা দেখেন। 2 নম্বরটা ক্লিয়ার?
3 বছর টাকায় n সংখ্যক কমলা বিক্রয় করায় p% ক্ষতি হয়, q% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে। এই টাইপের প্রশ্ন আপনার যদি এখন ক্লাস 7 এর বাচ্চার মতো পাটিগণিতের স্টাইলে p% লাভ হলে 100 টাকার জিনিসের বিক্রয় মূল্য 100 প্লাস p টাকা, তাহলে শুধু আপনার অঙ্ক শেখা হবে, অ্যাপ্লাই করা হবে না। আমরা কিন্তু সবসময় পরীক্ষা সমাধানের ক্ষেত্রে দেখাই দেই যে এগুলোতে আমরা সব জানবো দেখেই তো আমরা আরো স্মার্টেস্ট ওয়েতে করবো। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে বিস্তারিত দেখায় দেন, তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 হলে ঠিক আছে p% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান 100p, এই স্টাইলে লিখবে ক্লাস 7 এর বাচ্চা। আপনি কেন লিখবেন? আপনি এটা বুঝবেন, আরো স্মার্টেস্ট ওয়েতে বুঝবেন। তাহলে কি করবো আমরা? তাহলে এটা বাদ। আমরা মনে করি p% জায়গায় 10% হইতো, আর q% জায়গায় ধরেন 20% হইতো, তাহলে জিনিসটা কেমন দেখাইতো? জিনিসটা এরকম দেখাইতো 110 ক্ষতি, তার মানে 90% এর একটা মান আছে, আর হচ্ছে 120% এর একটা মান বের করতে হবে। তাহলে যদি এইখানে 10% আর 20% থাকলে আপনি এইভাবে করতেন, তাহলে এই জিনিসটাকে আপনি এইভাবে করেন না। 100p% ক্ষতি মানে কি? 100 মাইনাস p%, এর ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু কিন্তু n না, এটার ভ্যালু হচ্ছে টাকা। তাহলে এটা সমান সমান 1 টাকা। তাহলে 1% এর ভ্যালু কত? 1/100 মাইনাস p। আর 100 প্লাস p q% এর ভ্যালু কত? এত পার্সেন্ট লসে বিক্রি করলে যা হবে, এত পার্সেন্ট লাভে বিক্রি করলে সেটার দামটা এই যে 100 প্লাস কিউ ডিভাইডেড 100 মাইনাস পি হয়ে যাবে। তার মানে 1 টাকার জিনিসটা 1 টাকায় বিক্রি করলে তো এটা ক্ষতি হচ্ছে, সেটা আবার এত টাকায় বিক্রি করলে ক্ষতি তো পুষে আসবে, আবার লাভ হয়ে যাবে। কি করলে? এত টাকা বিক্রি করলে। এত টাকায় কি বিক্রি করলে? এই 1 টাকার জিনিসটা। 1 টাকার জিনিসটা কি? 1 টাকার জিনিসটা হচ্ছে এনটা। তাহলে 100 প্লাস কিউ ডিভাইডেড 100 মাইনাস পি ইকুয়াল, টাকায় বিক্রি করতে হবে, টাকায় বিক্রি করতে হবে সমান সমান এনটি। তাহলে 1 টাকায়, 1 টাকায় কেন? এই যে বলছে না টাকায় কয়টি বিক্রি করতে হবে, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে সমান সমান এন ডিভাইডেড 100 প্লাস কিউ ডিভাইডেড 100 মাইনাস পি। এই যে ফ্র্যাকশনের নিচে, মানে সংখ্যার নিচে ফ্র্যাকশন থাকলে নিচের ফ্র্যাকশনটা উল্টে যায়। উল্টে মানে কি? এন ইন্টু 100 মাইনাস পি ডিভাইডেড 100 প্লাস কিউ। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। কোথায় আছে এটা? এই যে খ নম্বর অপশন আছে, এন ইন্টু, সরি এখানে খ নম্বর না, এই যে এখানে আছে ক নম্বর, এন ইন্টু 100 মাইনাস পি আর 100 প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এই যে এখানে আছে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার ক। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। বিষয়টা দেখতে অনেক ইজি মনে হচ্ছে, কিন্তু এত ইজি না, মাথা খাটাইতে পারতে হবে, না হলে একটু কনফিউশন করবেন। দেখেন এই যে পি মাইনাস 100 দিয়ে দিছে, আবার এখানে 100 কিউ যোগ করে দেয়নি, আইডিয়া করে অ্যান্সার দেওয়া যাবে না। বীজগণিতে আছে 8টা প্রশ্ন, দেখবো আমরা। পাটিগণিতে 4টা প্রশ্ন ছিল। বীজগণিতে আছে কি x মাইনাস 1/x সমান সমান √3, আর এখানে x ইকুয়াল টু নট 0, এবং আছে x স্কয়ার মাইনাস 3x এর মান কত। x স্কয়ার কিভাবে আসবে? এইখান থেকে এই যে দেখেন এখানে x আর x যদি আমরা লসাগু করি, দেয়া আছে x মাইনাস 1/x সমান সমান √3, এই x যদি আমরা লসাগু করি তখনই x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3, তখন x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √3x। এই √3x টাকে যদি এই পাশে নিয়ে আসি বাম পাশে, তাহলে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত x স্কয়ার মাইনাস √3x ইকুয়াল টু এটা হয়ে যাবে 1। তাহলে এই 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে x স্কয়ার মাইনাস √3x। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, ওকে নেক্সট আসি 5 নাম্বার। এই প্রশ্নটা আমরা আমাদের ফেসবুক পেজে অনেক সুন্দরভাবে সমাধান করে আপলোড দিয়েছিলাম। এটা লেংথি প্রশ্ন, কিন্তু ক্লাস 9-10 এর হায়ার ম্যাথে আছে, প্লাস এটা বিসিএস এ আসছে 44তম বা 43তম বিসিএস এ আসছে। তো আসি আমরা এখানে একটু লেংথি প্রশ্ন, কিন্তু একটু ঠান্ডা মাথায় করি। হ্যাঁ দেখেন, p প্লাস 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 0 হলে, আর আমাদের বাইর করতে হবে কি p কিউব প্লাস 6। এই কিউব দেখে বুঝতেছি p এর উপর কিউব আনতে হবে, p এর উপর কিউব আনার জন্যই আমাদের কিউবের উভয় পক্ষকে কিউব করতে হবে, শূন্য রেখে তো কিউব করা যায় না। এই জন্য একটা জিনিসকে অবশ্যই ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে বা p প্লাস 2 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু মাইনাস 2 টু দি পাওয়ার 2/3। এইখানে কিউব দেখে কিউব আনতে হবে, আর এইখানে শুধু জিরোর উপর কিউব করলে তো হবে না, এই জন্য আমরা দুই পাশে দুটা জিনিস পাঠাই দিলাম।
তাহলে এইটা সমান সমান এটা দেখলাম, এটার মান হচ্ছে কিউব, দুই পাশে কিউব করে নিলাম। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়লো, আর এখানে হচ্ছে কিউবের সূত্র। তাহলে বা এ প্লাস 1 বাই, মানে এখানে শর্টকাটের সূত্রটা বলি, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3, আচ্ছা এটা প্লাসের সূত্র, তার আসি 3 a b ইন্টু a প্লাস b ইকুয়াল টু -2/3 এর উপরে কিউব। এই 2/3 এর উপর কিউব মানে এটা কাটা যাবে, আমরা দেখবো ক্যালকুলেশন করে আবার। তাহলে a কিউব প্লাস b কিউব, মানে তো মাইনাসের কিছু নাই, প্লাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা এখন আসি আমরা, এখানে কিন্তু a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব, এই যে কিউবটার সাথে এটা কাটাকাটি করলে পি কিউব প্লাস 2 শুধু থাকে। এখন আসি এইখানে প্লাস, এটা টার্নিং পয়েন্ট, এই অংশটার মান দেখেন এইটা সমান সমান এইটা লেখা যায়, কেন লিখবো সেটা আমরা দেখাচ্ছি। 3 ইন্টু পি ইন্টু 2⁻1/3, এইটুকুর মান হচ্ছে এই যে -2⁻2/3, কারণ এই অংশটা সমান সমান এটা, পরবর্তীতে আমরা কিউব দিছি, তাহলে এইটার মান আমরা লিখতে পারি কি -2/3। আচ্ছা ইকুয়াল টু, ওই পাশে কাটাকাটি করার পরে থাকতেছে কত, -4। এখানে কিন্তু পি কিউব অলরেডি আমরা পেয়ে গেছি, বাকিটা ক্যালকুলেশন করলেই চলে আসবে। তাহলে পি কিউব প্লাস 2, ওই -4টা এই পাশে আসলে আমরা পরে হিসাব করব। আসি এই যে এখানে 3 আছে না, এই 3 দিয়ে এটাকে, এখন এটা তো পুরোটা গুণ অবস্থায় আছে, তার মানে এটা পুরোটা দিয়ে এটা পুরোটাকে গুণ করলে প্লাস মাইনাসে মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3 আছে, পিও আছে। এখন দেখেন এই 2 আর এই 2 যেহেতু বেস মিলে গেছে, তাহলে একটা 2 কমন নেওয়া যায়। মাইনাসটা কিন্তু অলরেডি প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে, তার মানে এটা কিন্তু এখন প্লাস হয়ে গেছে। তাহলে প্লাস হলে পাওয়ার গুলা মানে গুণ অবস্থা হয়ে গেছে, গুণ অবস্থা হলে পাওয়ার গুলা প্লাস হয়ে যায়। তাহলে প্লাস হলে 2/3, মাইনাসটা কিন্তু এখানে প্লাস হয়ে গেছে অলরেডি, তো এখানে হচ্ছে -4। তাহলে এই 1/3 আর 1/2 যোগ করলে এইখানে হয়ে যাবে আমাদের 3 ভাগে 3 ভাগ, 3 ভাগে 3 ভাগ মানে হচ্ছে 1, তার মানে এখানে শুধু 2 হবে। তাহলে আসি পি কিউব প্লাস 2, এইখানে 3 এর 1 3 এর 2 যোগ করলে হচ্ছে 3 এর উপরে 3, কাটাকাটি করলে হচ্ছে 1, তার মানে 3 দুগুণা 6p ইকুয়াল টু -4টা এই পাশে চলে আসলে হয়ে যাবে পি কিউব প্লাস 6 ইকুয়াল টু এই 6pটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে 6p। তাহলে 5 নাম্বার প্রশ্নটা অ্যান্সার হচ্ছে গ 6p। এত কঠিন প্রশ্ন, এত লেংদি প্রশ্ন এমসিকিউ পরীক্ষায় ছেড়ে দিয়ে আসলেই ভালো, ঠিক আছে, কারণ এখানে যে কোনো একটা জায়গায় মিস্টেক হলে অ্যান্সার মিলবে না, কিন্তু আগে থেকে যদি করা থাকে তাহলে করা কোনো ব্যাপার না। আসি 6 নাম্বার, লগ এর সিম্পল প্রশ্ন দেওয়া আছে, লগ √381 প্লাস লগ 5 বেস হচ্ছে 5√5 এর মান কত। তাহলে এখানে আমরা সরাসরি √3 দেখেই বুঝতেছি 3 এর সাথে সম্পর্ক আছে। তাহলে √3, 3 এর উপর টু দি পাওয়ার 4 প্লাস লগ 5, এই দুটা 5 কে একটা 5 বানাইতে গেলে 1 প্লাস হাফ। কেন? কারণ এই 5 এর উপর পাওয়ার 1 আছে, এটা গুণ অবস্থা আছে, এই √5 মানে হচ্ছে 1/2। তাহলে এই 5 দুটো কমন নিলে একটা 5, আর এইখানকার 1 আর এইখানে হাফ যোগ করে একসাথে। আমরা বলছিলাম যে বীজগণিতে কম লিখতে হয়, তাহলে এই যে লগ √3, এই 3টাকে √3 বানালে এই 4টা 8 হয়ে যাবে। কেন? কারণ রুটের কারণে একটা স্কোয়ার পাবো আমরা। লগ এই 5 এর উপরে আর একটা 5 আর 1 আর হাফ যোগ করলে হচ্ছে 1.5 মানে হচ্ছে 3/2। আমরা জানি বেস এর সাথে মিলে গেলে এইটা মান লেখার প্রয়োজন হয় না, শুধু পাওয়ারটা লিখতে হয়। তার মানে 8 যোগ এইখানে হচ্ছে 3/2। তাহলে 8 আর 1.5 মিলে হচ্ছে 9.5। 9.5 কে লেখার সিস্টেম হচ্ছে 8 দুগুণা 16 আর 3 19, 19/2। তাহলে 19/2 হচ্ছে ক নম্বর প্রশ্ন। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, শাহাদাত হোসেন বলছেন স্যার আজকে প্রাইমারিতে এত ইজি ম্যাথ যেগুলো আপনার বেসিক ম্যাথে ছিল তাও ভুল করে আসছি। পরীক্ষার হলে সিচুয়েশনটা আসলে টাফ, ঠিক আছে, এই জন্য অনেকে ভুল করছেন, বাট প্র্যাকটিস যারা বেশি করছে তারা কিন্তু পারছে। এই যে 7 নাম্বার কি বলছে, f(x) = x³ + kx² - 6x - 9 k এর মান কত। তাহলে এখানে আসি, তাহলে f(x) = x³ + kx² - 6x - 9, k এর মান কত হলে f3 = 0 হবে। তাহলে আমাদের এই যে f3 এর মান যদি আমরা লিখি,
তাহলে 3 কিউব প্লাস কে 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 9 এইটা সমান সমান 0। তাহলে আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে আসতেছে 27 প্লাস 9 কে মাইনাস 3 6 18 মাইনাস 9 সমান সমান 0। তাহলে 9 কে এই যে 27 প্লাস 9 কে মাইনাস 27 ইকুয়াল টু 0। এই 27 27 বাদ দিলে 9 কে সমান সমান 0, কে সমান সমান 0। তার মানে কে এর মানটা 0 হলে এফ ফাংশন অফ 3 এর মানটাও 0 হবে। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ 0। 8 নম্বর আসি, ধারাটির কোন পদ 9? তাহলে এখানে আমাদের তিনটা পদ দেওয়া আছে, এটাও বেসিক ম্যাথে হুবহু আছে। তাহলে 1/3 1/√3 1, এটা দেখে আমরা বুঝতেছি যে এটা থেকে এটা কিভাবে আসলো, বা এটা থেকে এটা কিভাবে আসলো। এটা থেকে এটা আসলো √3 গুণ করলে √3 কেটে যায় 1। তার মানে এইখানে তাহলে কি করছে, এইখানে ধরেন আছে √3 গুণ করছে কিভাবে। তাহলে এই 3 মানে হচ্ছে দুইটা √3, একটা √3 কেটে পরে 1/√3 আসছে। তাহলে আমরা বুঝলাম যে এখানে অনুপাতটা মানে প্রত্যেকবারে কিউ এর মানটা হচ্ছে √3। আমাদের একটা দুইটা তিনটা পদ দেওয়া আছে। তাহলে আমরা তারপরে আসি, এর সঙ্গে √3 গুণ করলে চতুর্থ পদটা হবে শুধু √3, পঞ্চম পদটা হবে দুইটা √3 আলটিমেটলি আসলে 3। তাহলে এটা হচ্ছে পঞ্চম পদ, এটা কিন্তু চতুর্থ, আর তিনটা আমাদের দেওয়া ছিল। এই 3 পরে ষষ্ঠ পদটা হবে 3 সাথে আবার √3 গুণ করলে 3√3, আর সপ্তম পদটা হবে 3√3 সঙ্গে আবার √3 গুণ, তার মানে 3√3 স্কোয়ার, তার মানে হচ্ছে 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 9। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 9। কিন্তু 9 হচ্ছে 9 কততম পদ পাইলাম আমরা, সপ্তম পদে 9। তাহলে সপ্তম পদ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এই প্রশ্ন যদি সূত্র দিয়ে করতে যাই, এ কিউ আর কিউ টু দি পাওয়ার আর মাইনাস 1, এই 9 কে যদি আমরা আরতম পদ ধরি ইকুয়াল টু 9, তাহলে এ এর মান হচ্ছে 1/3, কিউ এর মান এখানে হচ্ছে √3, আর আর মাইনাস 1 রেখে দিয়ে 9। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। বাট এই ক্যালকুলেশন থেকে এই ক্যালকুলেশন অনেক বেশি সহজ এবং কয়েক সেকেন্ড উত্তর পাওয়া যাবে। এই প্রশ্ন অনেকবার রিপিট আসলে এই পর্যন্ত খুব গুরুত্ব দিবেন। 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর, 256 প্লাস 128 প্লাস 64 ধারাটির সাধারণ পদ কত? সাধারণ পদ মানে হচ্ছে এন তম পদ বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি এ সমান সমান 256, কিউ সমান সমান 128 ডিভাইডেড 256, কাটাকাটি করলে হাফ, আর বাইর করতে হবে এন তম পদ, সাধারণ পদটা বাইর করতে হবে। তাহলে আসি, এন তম পদ সম্বন্ধে আমরা জানি এ কিউ এন মাইনাস 1 হচ্ছে এন তম পদ। তাহলে এ কিউ এন মাইনাস 1 সমান সমান কত? এর মান হচ্ছে 256, কিউ এর মান হচ্ছে হাফ, হাফের উপর পাওয়ার হচ্ছে এন মাইনাস 1। এখানে কিন্তু এন এর মান জানি না, এই জন্য এনটা থেকে যাবে আর কি। তাহলে 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 গুণন এইটা মানে 1/2 এর সাথে চলে আসলো n মাইনাস 1। তাহলে আমরা এইখানে 2/8, এটা হাফ আছে যেহেতু, এটা 2টাকে হাফ বানিয়ে নেওয়ার জন্য আমরা এইভাবে লিখি। তাহলে পাওয়ার মাইনাস হয়ে গেল, কারণ ফ্র্যাকশন আকারে দিলে মাইনাস পাওয়ার হয়ে যায়। আর এই হচ্ছে 2n মাইনাস 1। এখন আমরা পাশাপাশি গুণ যদি করি তাহলে 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 কমন নিলে মাইনাস 8টা এখানে চলে আসবে। তাহলে হয়ে গেল কত? 1 2 টু দি পাওয়ার n মাইনাস 9, যেটা আছে ঘ নম্বর অপশনে। ঠিক আছে, তাহলে এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। সাধারণ পদ বা n তম পদের ভ্যালুটা হবে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে যদি আমি 10 মানে ধরেন সাপোজ দ্বিতীয় পদ বাইর করি, তাহলে কি হবে জানেন? 256 এর সাথে এই যে 1/2 টু দি পাওয়ার n মানে দ্বিতীয় পদ মাইনাস 9 বাইর করলে 2 টু দি পাওয়ার 7 মাইনাস 7 এর উপরে 1, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7, তার মানে 128 বাইর হবে। এইভাবে আপনি যে কোনো পদ বাইর করতে পারবেন। 10 নম্বর, কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলা এবং 80 জন গণিতে পাশ করে। 75 জন উভয় বিষয় পাশ করলে কতজন উভয় বিষয় ফেল করে? এগুলো ভেনচিত্র ছাড়াই করতে হবে, কারণ ভেনচিত্র আট করার মতো সময়ও প্রয়োজন নাই। এই প্রশ্নগুলো এত ইজি। দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট যোগ করে কমন সাবজেক্টটা বাদ দিতে হবে। তাহলে কি বাইরে এখানে কতজন লোক আছে সেটা বাইর হবে। 80 থেকে 75 আগে বাদ দিবেন, 80 আর 94 যোগ করে বিয়োগ করতে যাবেন, ঝামেলা আছে। 80 থেকে 75 বাদ দিলে 5, ওই 5 94 সঙ্গে লাগাই দিলে 99। তার মানে পাশ করেছে মোট হচ্ছে 99 জন। টোটাল স্টুডেন্ট কতজন? 100 জন। এর মধ্যে থেকে 99 জন পাশ করলে থাকলে ফেল করছে একজন। 100 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। ইজি ছিল অনেক।
11 নম্বর, মিসিসিপি শব্দটির সবগুলো বর্ণ একত্রে কতভাবে সাজানো যাবে? এইটা একটা ঝামেলাওয়ালা প্রশ্ন, কারণ সংখ্যা অনেকগুলো আছে, অক্ষর অনেকগুলো আছে এখানে, তারপর কিন্তু রুলস তো একই। এটা হচ্ছে বিন্যাসের প্রশ্ন, যেখানে কোন অক্ষর রিপিট হলে কি হয় সেটা দেখবো। তাহলে আমরা আসি, এখানে টোটাল অক্ষর কটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তাহলে মিসিসিপি শব্দে এইখানে 11টা অক্ষর আছে, তাহলে 11 ফ্যাক্টরিয়াল উপরে। আর নিচে কত? এম নাই, এম হচ্ছে একবার আছে। আই কতবার? আই আছে 1 2 3 4, 4 বার। এস আছে কতবার? এস আছে 4 বার। আর পি আছে 2 বার এখানে। এটা হচ্ছে এটা ক্রাইটেরিয়া, 4 4 8, 1 আর 2 মিলে হচ্ছে 11। তাহলে এখানে আমাদের 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। এইটা যে যত দ্রুত গুণ করতে পারবে তারে হচ্ছে আসল খেলা, সে ভালো জানে। এটা না পারলে তো সময় লাগবে অনেক। 11 ফ্যাক্টরিয়ালকে আমরা লিখবো 11 গুণন 10 গুণন 9, 8 গুণন 7 গুণন 6 গুণন 5 গুণন 4 ফ্যাক্টরিয়াল পর্যন্ত। আর 4 ফ্যাক্টরিয়াল গুণন 4 ফ্যাক্টরিয়াল এর মধ্য থেকে আমরা এই ফ্যাক্টরিয়াল কেটে দিব। আর এই 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2। তাহলে 4 24 দুগুণা হচ্ছে 48। এইখানে 6 আর 8 কেটে দিলে 48 এর সাথে কাটাকাটি করে বাদ চলে যায়। তাহলে থাকে কত? 11 10 9 7 আর 5 এর গুণফলটাই অ্যান্সার। দেখেন বড় সংখ্যা, কাছাকাছি সংখ্যা। তাহলে আসি আমরা 10 দিয়ে আগে গুণ করি। 10 আর 11 110, 10 11 110, আর 9 গুণ করলে 990 গুণন 7 গুণন 5। তাহলে এটা 7 দিয়ে গুণ করে নেই, তাহলে 5 দিয়ে গুণ করে নেবো। 7 শূন্য 0, 7 লং 63, 3 হাতে করে 6, 7 লং 63 আর 6 69 গুণন 5। তাহলে 5 শূন্য 0 3 5 15, 5 হাতে করে 1, 5 লং 45 আর আগে 46, 6 হাতে করে 4, 5 6 30, 5 6 30 আর 4 34, 34,650 হচ্ছে খ নম্বর অপশনে আছে। দেখেন এত বড় সংখ্যা, এত কাহিনী, অ্যান্সারও মিলে গেল, বাট সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে কে কত দ্রুত এটা পারতেছেন। কেউ ডাবল সময় নিবেন, কারো অ্যান্সার মিলবে না, আবার কারো অ্যান্সার দ্রুত মিলে যাবে। তো এইটার জন্য কাটাকাটিতে দক্ষতা অর্জন করা খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বরের প্রশ্নে আসি, এটা 10 মিনিটের কমা। বলতেছে যে 5 8 1 4 অঙ্কগুলো দ্বারা, ঠিক আছে, 5000 এর থেকে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? এটাও বিন্যাসের প্রশ্ন, কিন্তু শর্তযুক্ত বিন্যাস। 5000 থেকে বড় সংখ্যা বানাইতে হবে। কয়টা ডিজিট? 4টা ডিজিট। তাহলে 1 2 3 4। আমাদের বেসিক ম্যাথের ক্লাস যারা করছেন তারা এগুলো পানির মতো পারবেন। 5000 থেকে বড় হওয়ার জন্য এই 4টা সংখ্যার মধ্যে 1 আর 4 দ্বারা শুরু হওয়া যাবে না। তাহলে এই ঘরটা পূর্ণ করা যাবে 5 দিয়ে এবং 8 দিয়ে, তার মানে 2 ভাবে। আর এই পাশের ঘরগুলো যেহেতু কোনো শর্ত দেওয়া নাই, কারণ প্রথম সংখ্যাটা পূর্ণ 5 অথবা 8 এর মধ্যে যে কোনো একটা বসার পরে বাকিগুলো যে কোনো ভাবে পূর্ণ করা যাবে। তাহলে এখানে এই 5 আর 8 এর মধ্যে যে কোনো একটা বসে যাওয়ার পরে অবশিষ্ট সংখ্যা আছে 3টা, তাহলে এইখানে বসে যাবে 3 ফ্যাক্টরিয়াল। এখানে রিপিট বা রিপিট ছাড়া কোনো কিছু বলা নাই। নর্মালি রিপিট সহ ধরা লাগতো, কিন্তু অপশনগুলো এত ছোট যে রিপিট ছাড়া নিতে হবে। তার মানে 2 × 6 = 12টি। তাহলে এই 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 12টি। ঠিক আছে। 13, প্রবাবিলিটির খুবই কোয়ালিটি একটা প্রশ্ন। এইরকম কোয়ালিটি প্রশ্ন পারার জন্য প্রবাবিলিটির উপর 3টা ক্লাস করা লাগবে, 3 থেকে 4টা ক্লাস করা লাগবে। প্রত্যেকটা ক্লাস হবে আপনার 1.5 ঘন্টা করে। এই লেভেলে ধৈর্য নাই, আপনার দরকারে এক ক্লাসে 3টা প্রশ্ন কামান। তাহলে আপনার ওই 16 গ্রেডের চাকরি করা লাগবে। 9 গ্রেডের চাকরি করতে গেলে প্রবাবিলিটির উপরে আপনার ধরেন আছে যে 1 সপ্তাহের বেশি সময় ধরে প্রবাবিলিটি করতে হবে। এই লেভেলের ধৈর্য কখন থাকবে জানেন? যখন আপনি ভার্সিটিতে রানিং পড়ালেখা করতেছেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একটু একটু করে পড়ালেখা শুরু করছেন, তখন আপনার ধৈর্য ফুল আছে, তখন আপনার এইরকম প্রশ্ন করার এনার্জি থাকবে। কিন্তু আপনার 1 সপ্তাহ পরে পরীক্ষা, আর আপনি রিভিশন দিবেন না পড়বেন, এইরকম সময় অস্থির হয়ে ছটফট হয়ে যখন আপনি আসবেন, তখন আপনাকে এরকম অঙ্ক করালে আপনার মাথায় ঢুকবে? দেখেন, একটা বক্সে 3টি লাল 4টি সবুজ ও 5টি নীল বল আছে। নিরপেক্ষভাবে 3টি বল তোলা হলো, অন্তত একটি নীল বল পাওয়ার সম্ভাবনা কত? তো নরমালি এই ধরনের প্রশ্ন সমাধান পারার জন্য আমাদের অ্যাডভান্স ম্যাথের বইটা করা দরকার। অ্যাডভান্স ম্যাথ বই করতে যে আপনাদের অনেকেই আছে অন্ধকার দেখা শুরু করবেন, কিন্তু এই টেম্পারমেন্টটা তো তৈরি করতে হবে ভাই। অ্যাডভান্স ম্যাথ মানে কি? কারণ এটা ব্যাংকের ইংরেজি মিডিয়ামের ম্যাথ, এগুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে ফটোকপি করা, মানে কপি করে ট্রান্সলেট করা ম্যাথ, যেগুলো আপনার বাংলাদেশের ওই কি বলেন ক্লাস 8 9 এর বই একেবারে ধুইয়া, মানে একেবারে মানে গুলায় শরবত করে খাইলেও পারা যাবে না। ঠিক আছে।
তো এই ওয়েবসাইট ভিত্তিক অ্যাডভান্স লেভেলের ম্যাথ শেখার জন্য অ্যাডভান্স ম্যাথের কোর্স করা লাগবে বা অ্যাডভান্স ম্যাথের বই পড়া লাগবে বা অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। তো আমরা আসি যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু দশমিক ভগ্নাংশ, হ্যাঁ, বর্গমূল বাড়ি করতে করতে জীবন শেষ। তো আপনি এগুলো কখন শিখবেন? তাহলে আপনার নবম গ্রেডের চাকরি স্বপ্ন দেখার দরকার নাই, আপনি অন্য চিন্তা করেন। এটা রাখছে 3টি লাল 4টি সবুজ ও 5টি নীল বল আছে, তাহলে টোটাল বল কটা? 3 4 7 আর 5 12টা। এগুলো তো অনেকেই বুঝবেন না, এই ক্লাস দেখে তো অধিক লাইভ যে কজন আছে সে কজন পারা যাবে। 12টি হচ্ছে মোট বল। আচ্ছা, তাহলে এখানে টোটাল বল হচ্ছে 3 4 5 সমান সমান 12টি। এখন নিরপেক্ষভাবে 3টে বল তোলা হলে, তাহলে 3টে বল যদি তুলি তাহলে 12C3, এটা হচ্ছে মোট ফলাফল। এখন কি বলছে যে অন্তত একটি নীল বল পাওয়ার সম্ভাবনা কত? অন্তত একটা নীল বল মানে কি বিষয়টা দেখেন। সাপোজ এই যে এখানে এটা একটা আমার সুজ, এই সুজের মধ্যে 1 2 3 এই 3টা বল নিলাম, যেহেতু 3টা বল নিব প্রতিবারে। এখন ধরেন আছে এখানে নীল বল আছে একটা, আবার 3টা বল নিলাম, এখানে নীল বল আছে 2টা, আবার 3টা বল নিলাম, এখানে নীল বল একটাও নাই, আবার 3টা বল নিলাম এইখানে। ধরেন 12C3 মানে কি জানেন? 12C3 মানে হচ্ছে 12 গুণন 11 গুণন 10 ডিভাইডেড 3 গুণন 2 গুণন 1, 3 2 6 2, 11 10 110 220। এই 220টা সিলেকশন হবে টোটাল, যে এইগুলো দেখতে এইরকম হবে। একটা নীল বল পাবেন, কোথাও 2টা নীল বল পাবেন, কোথাও একটাও পাবেন না, কোথাও 3টায় নীল বল পাবেন। তো আপনাকে যে বলতেছে যে অন্তত একটা নীল বল পাওয়ার সম্ভাবনা কত? অন্তত একটা। তাহলে আপনি কি করবেন? এই যে একবার নীল বল পাইছেন, এটা আপনার অনুকূল ফলাফল। 2টা নীল বল, এটা অনুকূল ফলাফল। একটা নীল বল না, এটা এই যে এটা 3টা নীল বল, তাহলে এটা আপনার মানে নীল বল অন্তত একটা আছে। কিন্তু এখানে বলতেছে যে অন্তত একটি নীল বল পাওয়ার সম্ভাবনা কত? অন্তত একটি মানে হচ্ছে যে যেখানে একটা বল নীল আছে, 2টা বল নীল আছে, 3টা বলে নীল আছে, এই ফলাফলগুলো নেওয়া যাবে। কিন্তু একটাও নীল বল নাই, এই ফলাফলটা নেওয়া যাবে না। এখন আপনি যদি এই ফলাফলগুলো নিয়ে কাজ করেন, এগুলো অনেকগুলো রেজাল্ট বাইর হবে। কিন্তু আপনি যদি এই 3টা বলে নীল না এই ফলাফলটা বাইর করেন আর এক অংশ থেকে বিয়োগ করে দেন, তাহলে এই অ্যান্সারটা খুব সহজে বাইর হবে। এই যে 3টাই নীল বল, এই ফলাফলটা না, যেখানে 3টার মধ্যে কোনোটাই নীল বল না, এই ফলাফলটা, যেটা 3টার মধ্যে কোনোটাই নীল বল না, এই ফলাফলটাকে আমরা বাই করব। সেটা যদি আমরা টোটাল ফল থেকে বাদ দিই, তাহলে বাকি সবগুলোতে 1টা 2টা 3টা এইভাবে নীল বল আছে। তাহলে 3টির কোনটি নীল বল নয় সমান সমান নীল বল ছিল 5টা আর সবুজ আর লাল বল হচ্ছে 7টা, তাহলে 7C3। 7C3 মানে কি? 7 গুণন 6 গুণন 5 ডিভাইডেড 3 গুণন 2 গুণন 1, 3 2 6 6 কাট, তাহলে হচ্ছে 35। তাহলে এখন আসি, তাহলে 3টি নীল নয় এর সম্ভাবনা, এতক্ষণ তো কিন্তু আমরা বাছাই বার করলাম। হ্যাঁ, সম্ভাবনা সমান সমান নিচে হচ্ছে 220 আর উপরে হচ্ছে 35, কাটাকাটি করলে হচ্ছে 5 7 35, 5 4 5 20, 4 5 20, 44 ভাগে 7 ভাগ। এই 44 ভাগে 7 ভাগ কিন্তু আমাদের অ্যান্সার না। 44 ভাগে 7 ভাগ হচ্ছে যে এই যে অন্তত একটা নীল না, এটা না, 3টির একটিও নীল না, এই সম্ভাবনা হচ্ছে 7/44। তাহলে 3টার একটা নীল নাই, এইটা বাদে বাকি যতগুলো আছে ওইখানে কিন্তু হয় একটা নীল অথবা 2টা নীল অথবা 3টা নীল আছে। অতএব অন্তত একটি নীল সমান সমান 1 মাইনাস 1 মাইনাস 44-এর উপরে 7 সমান সমান 44-এর উপরে 37। এই 44-এর উপর 37 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত 37/44। এটা হচ্ছে সব থেকে সহজ। তবে এতগুলো লেখা জাস্ট বোঝার জন্য বললাম, শর্টকাটটা আমরা দেখাই দিব। শর্টকাটটা হচ্ছে এইরকম যে 1 থেকে বিয়োগ হবে 7C3 ডিভাইডেড 12C3, এতটুকু ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসে। ঠিক আছে, আর এতগুলো কথা বললাম জাস্ট বোঝার জন্য। ঠিক আছে, ওকে। 14 নম্বর আছে জ্যামিতির 7টা প্রশ্ন আসছে আজকে, খুব ইন্টারেস্টিং। দেখেন,
একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এগুলো প্রশ্ন পানির মতো সোজা, যা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এই যে লম্ব আর ভূমি সমান সমান হতে পারে, আর অতিভুজটা হচ্ছে 12। তাহলে এইটাকে বলতেছে যে এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করবো। বলতেছে যে এইটার ক্ষেত্রফল কত, তা আমরা জানি না, বাট আমরা জানি যে এই বর্গটা আমরা জানি যে এই যে বড় বর্গটা দেখতেছি এই বর্গটার ক্ষেত্রফল হবে এই যে এই দুইটার ক্ষেত্রফলের সমান। তাহলে এটার ক্ষেত্রফল কত? 12 144। তাহলে 144কে যদি আমরা 2 ভাগে ভাগ করে দিই তাহলে এটা হবে 72, এটা হবে 72। এখন এই যে ত্রিভুজটা কত? ত্রিভুজটা হচ্ছে, খেয়াল করেন, এই বর্গটার আবার অর্ধেক, তাহলে এটা হবে 36। এটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে 1/4 ইন্টু ডি স্কোয়ার, 1/4 ইন্টু 12 স্কোয়ার, 1/4 ইন্টু 144, অ্যান্সার হচ্ছে 36। তাহলে এই যে গ 14 নম্বর প্রশ্নের অ্যান্সার গ। ঠিক আছে, এটা আবার এই বর্গটা ওই পাশে 8 না করে এই বর্গটা যদি আমরা এই পাশে 8 করতাম তাহলে খুব একটা ইন্টারেস্টিং কাজ হইতো। সেটা হয়তো কি, যে এই যে ধারণা আছে এই অংশটা হচ্ছে এই পুরো বর্গটা 4 ভাগের 1 ভাগ, তাহলে 144 4 ভাগের 1 ভাগ 36 হচ্ছে অ্যান্সার। 15 নম্বর, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত? এখন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি মানে বেস সমান সমান 60, তাহলে ক্ষেত্রফলের সূত্র জানা লাগবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইখানে ক্ষেত্রফল হচ্ছে 1200। তাহলে আমরা মান বসাই 60/b, b এর মান কত? সরি 60/4 ইন্টু এই b ইকুয়াল টু কিন্তু বেস মানে হচ্ছে ভূমি। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। 4a স্কোয়ার কত? a স্কোয়ারের মান জানি না, মাইনাস বি স্কোয়ার কত? বি স্কোয়ার হচ্ছে 60 স্কোয়ার ইকুয়াল টু 1200। এই 4 দিয়ে 60 কে কাটলে 15, এই 15 দিয়ে এই পাশে কাটলে হচ্ছে 80। এখন এইখানে 4a স্কোয়ার মাইনাস 3600 ইকুয়াল টু 80। এখন দুই পাশে যদি আমরা বর্গ করি তাহলে এই রুটটা ডিলিট হয়ে যাবে। 4a স্কোয়ার ইকুয়াল টু 6400 প্লাস 3600 সমান সমান 10,000। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 2500, তাহলে a সমান সমান হচ্ছে 50। অতএব a সমান সমান হচ্ছে 50। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজটার বেস হচ্ছে 60, আর এই যে a সমান সমান বাহু দুইটা, এটা সমান সমান হচ্ছে 50 50। আর আমাদের কি চাইছে? পরিসীমা চাইছে। পরিসীমা হচ্ছে এই তিনটা যোগ করলে হয়ে যাবে, তার মানে 50 যোগ 50 যোগ 60 সমান সমান 160। এই যে 15 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক 160। ঠিক আছে, আচ্ছা ওকে। তার সূত্রটা মনে রাখতে পারলে এটা অঙ্ক পারা যাবে। 16 নম্বর কিছু বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি বৃত্তের ভেতরে যদি সামান্তরিক আট করা যায় এটা সম্ভব না। তাহলে সামান্তরিক যদি এটাকে সোজা করি, আমরা বৃত্তের অন্তর্লিখিত করি, তাহলে এইটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আচ্ছা 17 নম্বর বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? তাহলে এটা একটা বৃত্তের 13 সেন্টিমিটার ব্যাসার্ধ আর কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা, এই যে একটা জ্যা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, আর এইটা হচ্ছে 13। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী 5 13 হলে এটা 12 হয়, কারণ 5 12 13 হলে পিথাগোরাসের সূত্রটা মিলে যাবে আর কি। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের যোগফল। তাহলে এটা যদি 12 হয়, এটা তাহলে 12, তাহলে পুরোটা মিলে জ্যা কত? জ্যা হচ্ছে 12 12 মিলে 24। তাহলে এই 17 নম্বর প্রশ্ন খুব কমন একটা প্রশ্ন, এটা आंसर হচ্ছে খ 24। আর আমরা বলছি কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, একে বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব। আমরা জানি একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে কত? 12 আর 5, এটা চারপাশে ঘোরাই তাহলে এই রকম হবে। ঠিক আছে, এই যেটা দৈর্ঘ্য ছিল সেটা হয়ে যাবে হাইট, আর এই যে এইটা হয়ে যাবে তখন ব্যাসার্ধ। মানে গোল একটা জিনিস ধরেন আছে যে এই যে মোবাইলটা, এই মোবাইলটা এখানে আছে, এইটাকে যদি এইভাবে চারপাশে এইভাবে ঘোরানো হয় তাহলে বৃত্তাকার যে বেলুন তৈরি হবে, সেই বেলুনটার এই হাইট হচ্ছে মোবাইলটার দৈর্ঘ্য, আর
নিচে যেটা ঘোরালাম, ঘোরানোর কারণে এটা কিন্তু পরিধি তৈরি করবে যার ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে আমরা জানি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সিস্টেম কি। এখানে দুইটা অংশ থাকে, একটা বেলনের নিচে একটা ঢাকনা, উপরে একটা ঢাকনা, মানে একটা ড্রামের, চিন্তা করেন তেলের ড্রাম, নিচে ঢাকনা উপরে ঢাকনা, এটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার একটা ক্ষেত্রফল। তাহলে দুইটা যেহেতু ঢাকনা আর তলা, এই জন্য 2 পাই আর স্কোয়ার। আর এই যে কাগজটা, গোল কাগজটা, এটা যদি আমরা সোজা করি তাহলে এরকম একটা আয়তক্ষেত্র হবে, যার এইটা হবে 2 পাই আর। কারণ কি, এই গোল জিনিসটা কেটে যখন সোজা করব তখন একটা ব্যাসার্ধ, পরিধিটা হয়ে যাবে দৈর্ঘ্য, আর হাইট এই সমান 12টা হয়ে যাবে এটার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করবো, তাহলে অ্যান্সার হবে এটা প্লাস 2 পাই আর এইচ। মানে একটা ড্রাম বানাতে কতটুকু টিন লাগবে, বিষয়টা এরকম। তাহলে আমরা এটা যদি এখন খেয়াল করি, 2 পাই আর কমন নেই, তাহলে থাকে আর প্লাস এইচ। তাহলে 2 পাই আর মান বসাই, 2 পাই এর মান 22/7। আচ্ছা, আমরা এটা পরে পাইয়ে রেখে দিব। আর এর মানটা কত, 5। এইখানে 5 আর 12 মিলে হচ্ছে 17। ঠিক আছে, তাহলে 5 2 10 পাই ইন্টু 17 সমান সমান 170 পাই। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু অপশনে দেখা যাচ্ছে দশমিক মান বসাইছে, সমস্যা নাই। 170 গুণন পাই এর মানটা হচ্ছে 3.1416। এটা ফ্রাকশন আকারে লিখলে আসলে এটা হচ্ছে 7/1 বুঝছেন? 3.1416, তাহলে 170 যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ঠিক আছে, 3 17 51 510 গুণন এই 1416 মানে হচ্ছে 7/1। তো 170 এর 7/1 যদি আমরা আলাদাভাবে আবার ক্যালকুলেশন করি, এটা কিন্তু আপনারা ডাইরেক্ট ক্যালকুলেশন আপনাদের মতো করে করতে পারেন। তাহলে এটা সমান সমান হচ্ছে 510 প্লাস 7 দিয়ে 170 কে ভাগ করলে 7 দুগুণা 14 থাকতেছে 6, 60, 27 56 থাকতেছে 4, মানে 28 পয়েন্ট সামথিং। 510 এর সাথে 28 পয়েন্ট সামথিং নিলে আমাদের সব থেকে কাছাকাছি আসতেছে খ, কারণ দশমিকের পরের মানগুলো আমরা ধরি না। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে খ, 530.01। 19 নাম্বার, একটা সুষম ষড়ভুজের কেন্দ্র হতে কৌণিক দূরত্ব 4 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? 19 নম্বরে খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে কি হচ্ছে, সুষম ষড়ভুজ, দেখেন এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। পঞ্চম হয়ে যাচ্ছে না, আর একটু ভাগ করি। এই যে একটা সুষম ষড়ভুজ, সবগুলো বাহু সমান সমান। এখানে কেন্দ্র থেকে এই কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে কি, খেয়াল করেন, এটা হচ্ছে 4, প্রশ্নে বলা আছে। তাহলে এটা 4, এই সবগুলা হচ্ছে কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্ব, যেহেতু 4 হলে কি হয়, যেহেতু এইখানে সবগুলা কোণ মিলে 360 ডিগ্রি, এটাকে যেহেতু ষড়ভুজের কথা বলছে, তাহলে 6 দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে হচ্ছে কি 60 ডিগ্রি। এইটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আচ্ছা, এটা 60 ডিগ্রি, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম, যদি আমরা এটা বহিস্থ কোণ বানাই, বাইরের কোণটা 60 ডিগ্রি, তাহলে এই পুরাটা মিল হচ্ছে 120। তাহলে এখানেও 60, এখানেও 60। তাহলে দেখেন এটা একটা 3টা 60 ডিগ্রি হওয়ার কারণে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে এটা 4 হলে এটাও 4, এটাও 4। তো এইভাবে এই 4 এর সাপেক্ষে, তাহলে এটা কৌণিক দূরত্ব যদি 4 হয়, তাহলে এক বাহুটাও 4 হবে। এরপরে এই বাহুর সাপেক্ষে ক্ষেত্রফল বাইর করা যাবে। তো ওইটা সূত্রটা একটু জটিল আছে, এই প্রশ্নটা আরো শর্টকাটে করা যাবে। সেই শর্টকাটটা আমরা, মানে শর্টকাট বলতে আরো লজিক্যালি করা যাবে, সেটা আমরা দেখব। বাহুর যে কটের সূত্রটা আছে ওইটা আমরা পরে দেখব। এখানে যেহেতু আমাদের এই 6টা ত্রিভুজ সমান সমান, আমরা যদি একটা ত্রিভুজ নিয়ে কাজ করি আমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে। কিরকম, এই ত্রিভুজের 3টা কোণ কিন্তু 60 ডিগ্রি। আমরা এটা মধ্যমা আট করি, তাহলে এটা 90 ডিগ্রি হবে। এই মধ্যমাটার মধ্যে এটা হচ্ছে অতিভুজ, এটা 90 ডিগ্রি যদি কোণ আট করি, তাহলে এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীতটা হচ্ছে অতিভুজ, এইটার দৈর্ঘ্য 4, প্রশ্নে বলা আছে। তো আমরা যদি এখন ত্রিকোণমিতিতে চলে যাই, যে আচ্ছা খেয়াল করেন, এইখানে
এটা তো 60 ছিল না, এটা যদি সোজাসুজি কাটি তাহলে এটা তো 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে 90, 60 আর 30, এই 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী 1 হলে √3 হয় এটা, আর এটা হচ্ছে 2 হয়, মানে x √3x আর 2x। এই হচ্ছে বাহুর কোণের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য এরকম। তার মানে এইখানে 4 হচ্ছে 2x এর মান। 2x এর মান 4 হলে এই যে 30 ডিগ্রি বিপরীত হবে, এইখানে হবে 2। কেন? কারণ x এর বিপরীতে 2, 30 ডিগ্রি বিপরীতে 2। আর এইটা কত? এটা লম্ব, এই লম্বটা √3x। তাহলে x এর ভ্যালু যেহেতু 2, তাহলে √3x মানে √3 × 2। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2√3। তাহলে এই ত্রিভুজের এই লম্বটা হচ্ছে 2√3। তাহলে এই ছোট এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এতগুলো জিনিস একসাথে আসবে না যদি আপনার এই লেভেলের নলেজ না থাকে। ত্রিকোণমিতি একেবারে ফকফকা থাকতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল, এই যে এখন আপনি চাইলে এই পুরোটা নিতে পারেন, আবার চাইলে এই অংশটুকু নিতে পারেন। পুরোটা যদি নেন তাহলে এই 2 এর সাথে এই 2 মিলে বেসটা নিতে হবে 4। তাহলে আমরা জানি হাফ গুণন বেস মানে ভূমি 4 গুণন উচ্চতা, এই মধ্যমাটাই উচ্চতা এখানে, এটা হচ্ছে 2√3। তাহলে এই 4 দিয়ে 4 কে কাটলে 2, 2 আর এটা গুণ করলে হচ্ছে 4√3। 4√3 হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 4√3 হয়, এইরকম ত্রিভুজ আছে, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল হবে, যেহেতু এরকম 6টা ত্রিভুজ আছে, তাহলে 6 গুণন 4√3 সমান সমান 24√3। তাহলে এই 19 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24√3। এটা সহজ। ওকে, 20 নম্বর দেখি। এখানে দেখেন ত্রিকোণমিতির প্রশ্ন, পানির মতো সোজা। ত্রিকোণমিতির আমরা একটা খুব সুন্দর ক্লাস নিছি, 20 মিনিট দেখবেন, তাহলে এরকম প্রশ্ন পানির মতো পারবেন। আগের প্রশ্ন যে জিনিসটা দেখালাম, ওই জিনিসটা এখানে কি বলতেছে, ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিটিকে সোজা করা হলো। মাটিতে বাঁশটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, তাহলে এই যে খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, এই খুঁটিটা একটু হেলে পড়ছে, তাহলে এর গোড়া থেকে, এই খুঁটিটার গোড়া, ঠিক আছে, গোড়া থেকে একটি বাঁশ দিয়ে 7 মিটার দূরে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটা বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিটিকে সোজা করা হলো। বৈদ্যুতিক খুঁটি বাঁকা হয়ে গেছিল, আবার সোজা করা হলো কি 7 মিটার দূরে একটা বাঁশ দিয়ে। এই বাঁশটাকে এখানে ঢোকা দেওয়া হয়েছে, একটা বাঁশ দিয়ে খুঁটি মাটিতে বাঁশটির, আচ্ছা, গোড়া থেকে হেলে পড়লে এর গোড়া থেকে 7 মিটার উচ্চতায়, সরি উচ্চতায় বলছে, সমস্যা নাই, এটা তো ঠিক এরকম। আচ্ছা, উচ্চতায় মানে কি, এই যে এই খুঁটিটার 7 মিটার উচ্চতায়, মানে এই যে 7 মিটার উচ্চতায় এইখানে কি করা হয়েছে, এইটাকে বাঁশ দিয়ে, এই একটা বাঁশ মানে বাঁশটাতে ঢোকা দেওয়া হয়েছে। এটা কিন্তু খুঁটি, খেয়াল করেন, খুঁটি তো ঢোকা দেওয়া হয়নি, খুঁটিটা পড়ে গেছিল, ওটাকে সোজা করা হয়েছে, এবং এই 7 মিটার উঁচুতে এই জায়গাতে একটা বাঁশকে ঢোকা দেওয়া হয়েছে। তাহলে বাঁশটা কিন্তু বাঁকা হয়ে আছে। এখন কি বলছে, একটি বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটিটিকে সোজা করা হলো, মানে বাঁশটা ঢোকা দিছে, খুঁটিটা তো সোজা হয়ে আছে, বিদ্যুতের খুঁটি, আর বাঁশটা ঢোকা দিছে। মাটিতে বাঁশটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে মাটিতে বাঁশটার অবনতি কোণ মানে এইখানে যদি 30 ডিগ্রি কোণ হয়, তাহলে এইখানে কিন্তু 30 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। মানে অবনতি কোণ 30 হলে এখানে মানে মাটি থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন তার মানে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কোথায়, এই বাঁশটা মাটির সাথে। বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে এই বাঁশটার দৈর্ঘ্য চাইছে, এটাকে বাঁশ বা মই বা খুঁটি যেটা মনে করেন, মানে খুঁটি না, সরি, বাঁশ বা মই যেটা বাঁকা হয়ে আছে। এখন আমরা যেটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। অতিভুজ হচ্ছে, তাহলে এই 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি হয়, x হয়, √3x হয়, আর 2x হয়। তা আমাদের যে 7 দেওয়া আছে, 7 কি, 7 হচ্ছে এই খুঁটিটা 7, তাহলে 7 হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু, তার মানে x এর মান 7। x এর মান যদি 7 হয়, আমাদের খুঁটিটা হচ্ছে 2x, 2x এর মান হবে অবশ্যই 2 × 7 = 14। তাহলে এই 20 নম্বর প্রশ্নের অ্যান্সার ঘ 14 মিটার। বোঝার জন্য অনেকগুলো কথা বললাম, বুঝে গেলে খুব দ্রুত নিজে থেকে পারা যাবে, ঠিক আছে। আপনারা যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই খায়রুল স্মাইল ইউটিউব চ্যানেল, যেখানে 2,68,000 সাবস্ক্রাইবার, এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আমরা ভিডিওটা আপলোড দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো যারা এই লেভেলের কোয়ালিটি ম্যাথ মানে পারার জন্য চেষ্টা করতেছেন, তাদেরকে বলি একটু আর্লি শুরু করেন, টপিক ভিত্তিক পড়ালেখা শুরু করেন। তো আপনার যদি বেসিকে দুর্বল থাকে, আমরা এ মাসের শেষের দিকে 20 জানুয়ারি যারা গণিতে অনেক দুর্বল আছেন কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে চান, তারা আগে টপিক ভিত্তিক বেসিক ক্লিয়ার করার জন্য এ মাসের শেষে আমাদের যে বেসিক ম্যাথের কোর্স শুরু হতে যাচ্ছে এখানে এনরোল করে ফেলতে পারেন। বেসিক ম্যাথের কোর্সে আমরা এই ফাউন্ডেশন আপনাদের বিল্ড আপ এমন ভাবে করে দিব যে আপনাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির সমস্ত টপিক যতগুলো আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এবং বেসিক ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে আপনারা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন নিজে থেকে চেষ্টা করতে পারবেন এবং আপনারা যে কোনো বই পড়ে অনেক দূর নিজে নিজে কি করতে হবে না হবে সব নিজে বুঝে যাবেন। তো যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ালেখার পাশাপাশি মানে ডিপার্টমেন্টাল পড়ালেখার পাশাপাশি একটু একটু করে জবের প্রস্তুতি নিতে চান এবং ম্যাথটাকে গুছায় রাখতে চান, তারা আগামী 6 থেকে 8 মাস আমাদের সাথে আমাদের এই কোর্সটাতে লেগে থাকতে পারেন। আপনার একটা পড়ালেখার ধারাবাহিকতা থাকবে, প্লাস নির্দিষ্ট সময় পরীক্ষা টপিক শেষে যে আমরা পরীক্ষাগুলো নিব, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এই টপিকগুলা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন যে জবের পরীক্ষায় দেন সেই জবের কিছু রিভিশন দিলেই হয়ে যাবে। তো এরকম ফাউন্ডেশন একটা কোর্স আপনাদের সবার জন্য, যারা ম্যাথে একটু দুর্বল আছেন সবার জন্য অনেক বেশি দরকার। কিন্তু পরীক্ষা দেওয়া শুরু করার পর অনেকে বুঝতে পারেন, সেই সময়ের অপেক্ষায় যদি না থেকে এখন থেকেই নিজেকে আগায় রাখতে চান, তাহলে আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। আপনাদের পরিচিত সবার সাথে আমাদের এই কোর্সটার বিষয়ে জানাবেন। আশা করি যারাই আমাদের এই কোর্সে এনরোল করবেন সবগুলো টপিক ক্লিয়ার হওয়ার মাধ্যমে আমরা যেহেতু জব উপযোগী পড়াই, পরীক্ষার হলে কিভাবে ছক্কা পিটাইতে হবে, অল্প সময় শর্টকাট সমাধান, বিস্তারিত কিভাবে শিখতে হবে, বেসিক কিভাবে ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের এই কোর্সে ক্লিয়ার করে দেব। কোর্সে ভর্তি বর্তমানে চলমান আছে। আশা করি যারা গণিত ক্লিয়ার করে নিতে চান তারা খুব দ্রুত এনরোল করতে পারেন। আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1200 টাকা। যারা এই কোর্সে এনরোল করতে চান আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।